এখন আমরা আমাদের সাপ্তাহিক ক্লাসের অংশ হিসাবে প্রিপোজিশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অনেকেই প্রশ্ন করেছেন প্রিপোজিশন ব্যাপারটা আসলে কি। এটা অনুধাবন করতেও সমস্যা হচ্ছে, লেখালেখি বলার ক্ষেত্রে বা অর্থ উদ্ঘাটনে অনেক প্রয়োজনে প্রিপোজিশনের সঠিক ব্যবহারটা সত্যিই বিভ্রান্তিকর। কারণ আমরা ছোটবেলা থেকে যে প্রিপোজিশনের ব্যবহার জেনে এসেছি, সত্যিকার অর্থেই ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে প্রিপোজিশন ব্যবহার ওই রকম না। যেমন লক্ষ্য করুন, আমরা শিখে এসেছি ছোট্ট স্থান হলে অ্যাট হবে, বড় স্থান হলে ইন হবে। আদতে এটার সত্যতা কতটুকু, এই ব্যাপারে আমরা অবগত না। কেন অ্যাট হবে, কেন ইন হবে, এগুলো নিয়ে আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখে এসেছি আর প্রিপোজিশন মোটামুটি এর মধ্যেই শেষ করে দিয়েছি। আচ্ছা, প্রিপোজিশন দিয়ে যে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করা যায়, সেই অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আমরা বিভিন্ন নামে ডাকি। কখনো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস বলি, কখনো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ পারপোজ বলি, কখনো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ইনফিনিটিভ বলি, কখনো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন বলি, কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ফ্রিকোয়েন্সি বলি বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ লেভেল বলি। অনেকগুলো, যতগুলো ফ্রেজ আছে একেবারে ব্যতিক্রম ছাড়া সবগুলো ফ্রেজে আপনার এই প্রিপোজিশন দিয়ে তৈরি করতে হয়। তাহলে প্রিপোজিশনটা কিন্তু কোনো ক্ষেত্রেই মামুলি ব্যাপার না, বা প্রিপোজিশনের সঠিক ব্যবহার ছাড়া সুন্দরভাবে ইংরেজি বলা, লেখা বা যাই বলেন না কেন কিছুই সম্ভব না। সো শুধুমাত্র বড় স্থান বা ছোট সময় বা ছোট স্থান এইগুলো জানলে প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে সঠিক জ্ঞান বা ধারণা রাখাও সম্ভব না। আমরা বাস্তবিক অর্থে প্র্যাকটিক্যালি দেখব যে প্রিপোজিশন ব্যাপারটা আসলে কি। আমি ইতিমধ্যে বলেছি প্রিপোজিশন সাধারণত ব্যতিক্রম ছাড়া বাংলায় আমরা যে বিভক্তির ব্যবহারগুলো করে থাকি। এখন যদি বলেন বিভক্তি কি, তাহলে তো সমস্যায় পড়ে যাব আমি। বিভক্তি, অব্যয়, তারপর অনুসর্গ, কিছু কিছু ব্যাপার আছে। এই ব্যাপারগুলোকে যখন আমরা ইংরেজিতে বলতে যাই বা আমাদের বলার প্রয়োজন হয়, ঠিক তখনই আমরা প্রিপোজিশনের ব্যবহার উপলব্ধি করি বা ইংরেজিতে প্রিপোজিশনের ব্যবহার করতে হয়। জাস্ট আমি একটা কথা বলি, যেমন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখা যায় এটা একটা বোতল, তাই না? এটা দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এখন আমি যদি বলি বোতলে, তার মানে আমাকে এখানে এ যুক্ত করতে হবে না, বোতলে। বা আমি যদি বলি বোতলের মধ্যে, তখন আমাকে মধ্যে ব্যাপারটা বলতে হবে। এই মধ্যে এর জন্য আমাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। বা আমি যদি বলি বোতলে, তাহলে এই লে এর জন্য আমাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আর শুধু বোতল হলে তো আমাকে কিছু ব্যবহার করতে হচ্ছে না। তার মানে এখানে বিভক্তির কাজ করছে বা প্রয়োজনে অব্যয়ের কাজ করি। আচ্ছা, তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে, সমস্ত প্রিপোজিশন শুধুমাত্র নাউনের পূর্বেই বসবে ব্যাপারটা এরকম না। কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলো আবার কনজাংশন আকারে ইংরেজির প্রয়োজনে আমাদের লেখার প্রয়োজন হয়, সেই ব্যাপারটা আমরা ধারাবাহিকতায় পাবো। কারণ ব্যতিক্রম ব্যতিক্রমী। আচ্ছা, যেমন ধরেন আমরা যখন বলি কথার কথা, দেখবেন যে প্রায় সময় আমরা বলি যে হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। এখন এটা কেমনি বলবো, হোয়াটসঅ্যাপে নক দিবেন বলে দেবো যে কন্টাক্ট মি, কিছু একটা বলতে হবে তো হোয়াটসঅ্যাপের পূর্বে। তার মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক দিবেন, তার মানে আমরা বলতে পারি বাই হোয়াটসঅ্যাপ, তাই তো? কিছু তো একটা বলতে হবে। বা আপনি বললেন উম, আম, গতকালের ওই পোস্টে আমি রিয়াক্ট দিয়েছিলাম। দেখুন, ওই পোস্টে এই যে যে এ বলে ফেলছি, দিস ইজ, এখানে একটা কি বিভক্তি। তার মানে এই প্রয়োজনে আপনাকে একটা প্রিপোজিশন ব্যবহার প্রয়োজন হবে। তবে এখানেও ব্যতিক্রম আছে, কারণ কিছু কিছু ভার্ব আছে যেগুলো ট্রানজিটিভ আকারে বসে এবং ওই ভার্বের মধ্যেই বিভক্তির কাজও থাকে, তখন আপনার বিভক্তির প্রয়োজন হয় না। এই ঝামেলার জন্যই আমরা মূলত এলোমেলো হয়ে যাই যে আসলে প্রিপোজিশন ব্যাপারটা কি। আচ্ছা, সমস্ত ব্যাপার সহ আমরা প্র্যাকটিক্যালি দেখব। তার আগে আমি জাস্ট একটু নজির দেখাই প্রিপোজিশন ব্যাপারটা আসলে কি। আমি একটু জুম ইন করে নিচ্ছি, হিয়ার ইউ সি। দেখুন, সাধারণত যখন আপনি বাংলা শব্দের শেষে ঠিক এই রকম, দেখুন স্কুলে, আমি যখন এই যে এটা যুক্ত করেছি, এই যে বিভক্তি এ বা অয়, এটা কি ষষ্ঠী বিভক্তি, আমরা এটা জানি। এই যে এই বিষয়গুলো যখন আমরা যুক্ত করলাম, স্কুল মানে তো স্কুল, যখন আমি স্কুলে বলছি তখন আমার প্রয়োজন হয়েছে ইন অথবা এট।
এখন আপনি বলতে পারেন ঠিক ইন কখন হবে, অ্যাট কখন হবে, এটা আমরা ছোটবেলা থেকে জানি। আচ্ছা, আবার দেখুন, আমাদের যখন প্রয়োজন হলো এরকম অর্থে যে কলম দিয়ে, যেমন ধরুন আমি লিখি কিছু একটা, না আমি লিখি, কলম দিয়ে লিখি, এই দিয়ে অর্থ প্রদানের জন্য আমাকে উইথ এর প্রয়োজনটা হয়েছে। ভেরি সিম্পল, আপনাকে এই প্রিপোজিশন উইথ যে দিয়ে অর্থ দেয় এটা উপলব্ধি করতে হবে বা বুঝতে হবে, এটা জানতে হবে আগে থেকে। আবার যদি লক্ষ্য করেন, আমি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, জাস্ট একটু দেখেন, এখানে আমাদের প্রিপোজিশন ফ্রেজ তৈরি করার প্রয়োজন হয়েছে নিয়ম অনুযায়ী। অনুযায়ী মানে হচ্ছে অ্যাকর্ডিং টু, অ্যাজ পার, ইন অ্যাকর্ডেন্স উইথ। এখন আমরা তো সব সময় জেনে এসেছি এগেইনস্ট, ফর, নিয়ার, বিহাইন্ড, বিহাইন্ড, ফ্রম, টুয়ার্ড, বিফোর, এগুলোই। কিন্তু এই যে এইভাবে প্রিপোজিশনাল ফ্রেজ আকারে তো দেখার চেষ্টা করিনি যে উই ক্যান মেক প্রিপোজিশনাল ফ্রেজ ইউজিং অ্যাকর্ডিং টু, অ্যাজ পার, ইন অ্যাকর্ডেন্স উইথ। যদিও সেম অর্থ দেয়, বাট অবস্থানের ভিত্তিতে বাক্যের প্রাসঙ্গিকতায় ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে বটে। অ্যাকর্ডিং টু তার মতে, অ্যাজ পার আইন অনুযায়ী, আর ইন অ্যাকর্ডেন্স উইথ নিয়ম অনুযায়ী। এই প্রত্যেকটা ব্যাপার আপনি যখন প্রপারলি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, তারপর সে না প্রিপোজিশন। এর আগে প্রিপোজিশনকে উপলব্ধি করা বা পুরোপুরি বুঝে ফেলা তো ঝামেলা বটে। আচ্ছা, দেখুন তো, আপনার হঠাৎ করে আপনাকে কেউ প্রশ্ন করলো, বা আপনি বললেন আমি ওই সেমিস্টার জুড়ে বা ওই বছরটা জুড়ে আমি কষ্ট ভোগ করেছি, বা ওই সেমিস্টার জুড়ে আমি আতঙ্কে ছিলাম। আপনাকে কিন্তু ওই সেমিস্টার জুড়ে, এই জুড়ে এর জন্য এই থ্রু আউট প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে একসাথে। আচ্ছা, তার মানে এখানে আমরা বলতে পারি যে একসাথে মিলিত হয়েছে এই থ্রু আর এই আউট, একসাথে মিলে হয়ে গেছে জুড়ে, এই অর্থটা দিতে। এখন আপনি যদি বলেন যে থ্রু আউট মানে যে জুড়ে, এটাই আমি জানি না, তাহলে তো এটা আপনার ব্যর্থতা। এটা তো সিস্টেমের ব্যর্থতা না, আপনার নিজের ব্যর্থতা। দেখুন, অ্যারাউন্ড মানে হচ্ছে চারদিকে, কাছাকাছি, প্রায়, বা আমরা বলতে পারি চারদিকে। এই অর্থটা তো অন্তত পক্ষে আপনাকে জানতে হবে, তারপর শুনে আপনি প্রিপোজিশন ব্যবহারটা করবেন, রাইট? তারপরে দেখুন, আমরা মাঝে মধ্যে বলি না যে অনেক টাকা ব্যয় করা সত্ত্বেও, দেখুন, আপনি হয় ডিসপাইট ব্যবহার করবেন, নতুবা ইনস্পাইট ব্যবহার করবেন to make prepositional phrase, and also to express something in a sentence. Definitely you have to use in spite of or despite. তার মানে বৃষ্টি সত্ত্বেও, বা অনেক কাজ করা সত্ত্বেও, অনেক পড়াশোনা করা সত্ত্বেও। দেখেন, আমি জাস্ট একটু পরিচয় করাচ্ছি, এটা কিন্তু আলোচনার ইয়া না, ভিত্তি না। আর আমিও একেবারে জিরো থেকে আলোচনা করতেও চাই না। কেন চাই না? ইতিমধ্যে জিরো থেকে আলোচনা করা প্রায় 6 থেকে 7টি ক্লাস দেওয়া আছে। আবারও যদি আমি জিরো থেকে আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের যে সাপ্তাহিক ক্লাসের বিশেষত্ব, আপনার প্রশ্নের উপর ভিত্তি করে উত্তর দেওয়া, এটা কিন্তু ব্যর্থ হবে। তারপরও আমি চেষ্টা করব সিরিয়ালি মেইনটেইন করার জন্য। বাট আমাদের মূল ফোকাস থাকা উচিত, আপনি যখন এই ক্লাসগুলো করবেন বা এই বিষয়গুলো যখন ম্যাটেরিয়াল গুলো পড়ার সময় সমস্যার সম্মুখীন হবেন, সেগুলোকে আমাকে বেশি বেশি জিজ্ঞাসা করা। I will try my best to respond to your questions. Here we see. দেন আমরা লক্ষ্য করি, দেখুন, আমরা আরো একটু দেখি। যেমন হয় না মাঝে মধ্যে আপনি বললেন যে, ওই আ আলোচনার উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। এই যে আলোচনার উপর ভিত্তি করে, এই ভিত্তি করার জন্য আপনাকে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে বেসড অন ব্যবহার করতে হবে। আবার হতে পারে যে, হ্যাঁ, আমি তো আ প্রতিদিনের ভিত্তিতে, মানে যা করি প্রতিদিনের নিয়ম অনুযায়ী, অন এ রেগুলার বেসিস, অর তথ্যের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ ইনফরমেশন, তথ্যের ভিত্তিতে। আচ্ছা, এই যে ব্যাপারগুলো, প্রিপোজিশন থেকে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করা, or you see সাথে, সেই সাথে, পাশাপাশি, ছাড়াও, এই জাতীয় ফ্রেজগুলো তৈরি করে, অতিরিক্ত তথ্য প্রদান করে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করা, এই ব্যাপারগুলো ধাপে ধাপে আপনাকে অবগত হতে হবে। তখনই একমাত্র আপনি প্রিপোজিশন সম্পর্কে ধারণা পাবেন। বাট এই যে প্রাইমারি লেভেলে যদি আপনি শুধু অন, ইট, অন, উইথ, আন্ডার, বিফোর, এই প্রিপোজিশন গুলোই ছোটবেলা থেকে আমরা শিখেছি। আদৌ থেকে এইগুলো দিয়ে মনের ভাষা সম্পূর্ণ প্রকাশ করা সম্ভব? সম্ভব না। অথচ এগুলোর উপর বছরের পর বছর আমাদের সময় যাচ্ছে। মানে আমরা এখনো পর্যন্ত বুঝতেই পারছি না ব্যাপারগুলো আসলে কি। কারণ আমরা তো এইগুলোর ব্যবহার দেখি অ্যাডভান্স লেভেল or ইন্টারমিডিয়েট লেভেলে। যদি না দেখেন তাহলে আমাকে অবগত করেন যে ইয়েস, আমরা এগুলো দেখতে পাই না।
অহরহ দেখি। বাট আমরা কখনো উপলব্ধি করি না বা এটা বোঝার চেষ্টাও করি না। অনেক আছে এখানে। আমি এগুলো এখানে সাজিয়ে রেখেছি। আপনার যখন খুশি দেখে নিবেন, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। আসুন এখন আমি আপনাদের কাছ থেকে একটু ২ মিনিটের কিছু প্রশ্ন নিচ্ছি। ঠিক যতটুকু আলোচনা করলাম এই বিষয়ের উপর ভিত্তি করে কেউ কোনো প্রশ্ন যদি থাকে দয়া করে আমাকে একটু জিজ্ঞাসা করবেন। প্লিজ। এরপরেও যদি কেউ বলেন যে না আরো সূক্ষ্মভাবে এই বিষয়গুলোকে একটু অনুধাবন করতে হবে বা বুঝতে হবে। আচ্ছা আমি বুঝিয়ে দিব। বাট তার আগে আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন বা ২-১ টি প্রশ্ন আমি একটু দেখার চেষ্টা করি। প্লিজ। ইস দেয়ার এনি কোয়েশ্চেন? যে কেউ যেকোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন লিখিতভাবে প্লিজ। কারণ আপনাদের আ আচ্ছা বিভক্তি দেখে বুঝতে হবে। আচ্ছা আরো একবার বোঝাবেন। বিভক্তি দেখে বুঝতে হবে। হ্যাঁ, দেখুন আপনি মূলত ঐদিকে তাকানোর দরকার নাই। এই যে ১ম কলামটা আছে এইদিকে তাকান। তাহলে আপনি বুঝে যাবেন কোনটার জন্য কোন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। ভেরি মানে অনেক সহজ। আপনি জাস্ট এই বিভক্তিটার দিকে তাকান তো। আপনার আর কিছুর দিকে তাকাতে হবে না। যেমন ধরুন আমি এখান থেকে যেকোনো একটা বিভক্তি নিয়ে নিচ্ছি। আমি বললাম নিকটে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার বাড়ি কোথায়? আপনি বলবেন যে আমার বাড়ি তো সেই বাস স্ট্যান্ডের নিকটে। আ মা শিবচরের বাস স্ট্যান্ড, পাঁচচর বাস স্ট্যান্ডের নিকটে। তাহলে এই নিকটে বলার জন্য আপনাকে প্রিপোজিশন হিসেবে নিয়ার অথবা ক্লোজ টু ব্যবহার করতে হবে। ভেরি সিম্পল। যদি আপনি বলেন যে ইয়েস আমার বাড়ি স্কুলের কাছে, তাহলে আপনাকে নিয়ার দ্যা স্কুল সেই স্কুলটির কাছে। আচ্ছা? যদি আপনি মনে করেন যে না আপনি একটা বাক্য বলতে যাচ্ছেন সেখানে বিরুদ্ধে ব্যাপারটা আছে। আপনি বললেন যে আমি তো তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। তো এখন দাঁড়ানো ইংরেজিটা কি সেটা খুঁজে বের করবেন। দাঁড়ানো ইংরেজিটা হচ্ছে স্ট্যান্ড। এখন আপনি দাঁড়ানোর সাথে স্ট্যান্ড যুক্ত করে দিবেন যে বিরুদ্ধে, কার বিরুদ্ধে? তাকে বসায় দিবেন হয়ে গেল। আমি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। ভেরি সিম্পল। এই ব্যাপারটা বোঝার জন্য আরো সুস্পষ্টভাবে যেমন ধরেন আমি যদি কথার কথা উত্তর দেই। যে হয় না? আ দেখবেন মাঝে মধ্যে আমাদের এরকম প্রয়োজন হয়। আচ্ছা? কারণে, কারণে। আপনি বললেন যে আ ঘূর্ণিঝড়ের কারণে বা জ্বরের কারণে বা যেকোনো একটা কারণে আমি আসতে পারি নাই বা আমি ক্লাস করতে পারি না বা যাই বলি না কেন। তখন কিন্তু আমরা কি করতে পারি? এই যে আমাদের because of এর প্রয়োজন হবে নতুবা due to অথবা owing to এর প্রয়োজন হবে অথবা with or given যদি এটা অ্যাডভান্স লেভেলের তারপর আমি এখানে দিয়ে রেখেছি। আমাদের এগুলো ব্যবহার প্রয়োজন হবে। তখন আমরা এগুলো ব্যবহার করব। আবার দেখবেন মাঝে মধ্যে আমাদের প্রয়োজন হয় যে পরিবর্তে, তার পরিবর্তে, টাকার পরিবর্তে বা কোনো কিছু একটা করার পরিবর্তে, চায়ের পরিবর্তে। এখন এই ব্যাপারগুলোকে আপনি কি এই prepositional phrase in place of, in lieu of, instead of এগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই উত্তর দিতে পারি। আচ্ছা অনেকে অনেক প্রশ্ন করেছেন একটু দেখে নেই। আচ্ছা preposition noun আচ্ছা এখানেই ব্যবহার হবে। আচ্ছা নিকটে দেখুন আমি তো বলছি সবসময় যে এরকম হবে ব্যাপারটা আমি তো বলছি ব্যতিক্রম। মানে সবসময় যে বিভক্তির কাজ আমরা যেই বিভক্তিগুলো জানি ছোটবেলা থেকে শিখেছি শুধুমাত্র তাই হবে এরকম তো কথা না। প্রিপজিশন মানেই ব্যতিক্রমও তো আছে। আচ্ছা তারপরে কে প্রশ্ন করেছেন আমার প্রবলেম হয় প্যাসিভ সেন্টেন্সে আমি মেক করতে পারি না। আচ্ছা ঠিক আছে। পিডিএফটা দিলে ভালো হতো। পিডিএফটা তো আপনারা পাবেনই। প্রিপজিশন ক্লাসে গেলেই পাবেন। ফ্রেজ ছাড়া আর কোথায়, কোথায় বসে? হুম, প্রিপজিশন আসলে ফ্রেজ এবং নাউন ছাড়া আর কোথাও বসে না। এই ২ টার স্থানই তো এখানে বসা। আর কোথাও বসে না। হয় সে নাউনের পূর্বে বসবেন অথবা প্রিপজিশন এর নাউন নাউন ফ্রেজের পূর্বে বসে। এই ২ টাই স্থান। আর কোথাও বসবে না। আচ্ছা প্রিপেয়ার এর সাথে উইথ ইউজ বেশি দেখা যায়। উইথ আচ্ছা ঠিক আছে আমি এটা জানি। তখন অন্য অর্থ দেয়। উইথ এর অ্যাডভান্স লেভেলের ব্যবহার। উইথ কখনো কারণে অর্থ দেয়, সাথে অর্থ দেয়, সহ অর্থ দেয়, দিয়ে অর্থ দেয়। না উইথ সাধারণত সংক্ষিপ্ত প্রায় উইথ এর ১৫ টার মতো ব্যবহার আছে। আমি চাইলেও একটি ক্লাসে এটা শেষ করতে পারব না। এইজন্য আমি আপনাকে পরামর্শ দিব উইথ যুক্ত করে আমাদের বেশ কিছু ক্লাস আছে অ্যাডভান্স লেভেলে ব্যবহারের জন্য। এজন্য আপনি সেন্টেন্সের ক্লাসে চলে যাবেন। সেন্টেন্সের ক্লাসে সেখানে গিয়ে দেখবেন উইথ যুক্ত করে প্রায় ১০ থেকে ১৫ টি ব্যবহার আছে।
উইথ যুক্ত করে প্রেজেন্ট ফ্রেজ তৈরি করা, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ তৈরি করা, উইথ যুক্ত করে পাস্ট পার্টিসিপল ফ্রেজ তৈরি করা, উইথ যুক্ত করে উইথ ফ্রেজ কনস্ট্রাকশন তৈরি করা। অ্যাডভান্স লেভেলে দেওয়া আছে। বাট আমার দুঃখ বা কষ্ট ২ টাই। কেউ হয়তোবা এই ক্লাসগুলো এখনো পর্যন্ত ভালোভাবে দেখেন নাই। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে দেখি। কারণ আমি তো সুযোগ রেখেছি। অবস্থান করা বোঝায়। সিটস এট অবস্থান করা বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমরা এক কাজ করি। আমরা এক কাজ করি। আমরা একেবারে 0 লেভেল থেকে বোঝার চেষ্টা করি। কারণ এই ব্যাপারগুলো অনেকের কাছে জটিল মনে হচ্ছে। কারণ আমি যেই ভাষায় কথা বলছি এটা একটু কিছুটা হলো ইন্টারমিডিয়েট লেভেল। আ আবারও কিছুটা হলো একটু ক্রস করে মানে ইন্টারমিডিয়েট লেভেলকে। যে কারণে হয়তোবা অনেকের বুঝতে অসুবিধাও হতে পারে যে আসলে ব্যাপারটা কি। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি আবারও। আচ্ছা, লক্ষ্য করুন। আমরা যদি শুধু স্কুল বলি তাহলে আমাদের প্রিপোজিশন প্রয়োজন হচ্ছে না। বাট আমি যদি বলি স্কুলে, তখন আমাদের প্রিপোজিশন হিসেবে ইন অথবা এট এর প্রয়োজন হচ্ছে। এখন আমাদের আসতে হবে ইন কখন হবে, এট কখন হবে। তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম কোনো একটি নাউনের সাথে যদি আমরা লক্ষ্য করি সেটা স্থান নির্দেশ করতে পারে, জায়গা নির্দেশ করতে পারে বা যাই বলি না কেন। যখন এই বিষয়টা থাকবে শব্দের শেষে এ অথবা অয় বিভক্তির, তখন আমাদের বাক্যের প্রয়োজনে প্রিপোজিশন হিসাবে ইন অথবা এট ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হলো ইন এবং এট কোথায় হবে? এই ব্যাপারটা জটিল মনে হতে পারে কারো কাছে। দেখুন, আমরা ছোটবেলা থেকে অনেকবার শুনেছি নির্দিষ্ট স্থান বলতে ইন এট হবে আর বড় স্থান বা আ বিশাল একটা জায়গা জুড়ে এই ক্ষেত্রে ইন হবে। আবারও সময়ের ক্ষেত্রেও একই। নির্দিষ্ট একটি ছোট্ট সময় বোঝাতে এট হবে, বড় একটা সময় বোঝাতে ইন হবে। আচ্ছা, এই ব্যাপারগুলো আমরা জানি। এইজন্য আমি এই ব্যাপারগুলো আলোচনা করতে চাই না। আবারও কিছু সময় আমরা লক্ষ্য করি ইন এবং এড বোধ হতে পারে। এজন্যই ইংরেজির কিছু ব্যতিক্রম ব্যাপারও থাকে। এটা আপনি অভ্যস্ততায় আস্তে জেনে ফেলবেন যে আসলে কোথায় ইন, কখন এট হয়। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আ ইয়া আপনি কোথায় ছিলেন বা আপনি কোথায় আছেন? তখন উত্তর হবে কি? যদি আপনি স্কুলে থাকেন বলবেন, "আমি স্কুলে আছি।" তখন আপনি কিন্তু এট স্কুল বলতে পারেন। আবারও আপনি যদি আ কথার কথা আপনি যদি বলেন যে, "আপনি কোথায় কাজ করেন?" আপনি বললেন, "আমি তো গ্রামে কাজ করি।" মানে গ্রামের তখন কিন্তু আপনি বলবেন যে, "ইন দ্যা ভিলেজ" গ্রামে কাজ করি। এখন আমি যদি আবার আপনাকে জিজ্ঞাসা করি যে, "তাহলে আপনি আ ওই ছেলেটি কোথায় কাজ করে?" আপনি বললেন যে, "ওই ছেলেটি দোকানে কাজ করে।" তখন আপনি বললেন, "এট দ্যা শপ।" এই যে ইন এবং এট ফিক্সড করে যদি আমরা বলি, যেমন ধরেন আপনি কথার কথা বললেন যে, "আমি বাজারে দাঁড়িয়ে আছি।" তখন কি এট বলবেন না ইন বলবেন? ছোট্ট জায়গা বাজার মানে স্পেসিফিক নির্দিষ্ট একটি জায়গা। That is why definitely we can use at. এখন এই আলোচনাগুলো আমরা জানি। আমি যদি এই আলোচনাগুলো আবারও করে সময় নষ্ট করে দেই, তাহলে আমরা আসলে অ্যাডভান্স লেভেলের প্রিপোজিশন ব্যবহার সম্পর্কে দারুণ ধারণা পাবো না। আর আমাদের কাজই তো অ্যাডভান্স লেভেলের প্রিপোজিশন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া। যেমন দেখুন আমরা বিফোর মানে জানি আগে, বাট প্রিয়র টু কখনটা ব্যবহার করব? এইটা হচ্ছে আপনাদের প্রশ্ন থাকবে। আমরা আফটার মানে জানি হচ্ছে পরে। তাহলে ফলোইং টা কখন ব্যবহার করব? This will be your question. বাট আমি যদি আফটার এর ব্যবহারটা যেটা তো আমরা জানি আফটার মানে পর। খেলার পর, বন্ধর পর, যাওয়ার পর, পড়ার পর, আবার কনজাংশন হিসেবে ব্যবহার করলে কোনো কিছু করার পর, কাজ করার পর, তাই না? দেখুন বিফোর মানে জানি। আবারও ইন ফ্রন্ট অফ দেখুন বিফোর মানে সামনে, আবার ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে।
তো এখন কখন আপনি in front of ব্যবহার করবেন, কখন before ব্যবহার করবেন? এইটা থাকবে আপনার প্রশ্ন। তাই না? কারণ আমরা যদি এখন একেবারে আ কি বলে প্রত্যেকটা ব্যাপার জানতে যাই যেটা আমরা জানিও বটে, সেটাও যদি জানি তাহলে তো আমাদের মানে এগিয়ে যাওয়া সম্ভব না। আরো পিছিয়ে যাব বরং। আচ্ছা দেখুন এই যে পিছনে অর্থ দিতে behind এখন আপনি যদি প্রয়োজন হয় আপনি ব্যবহার করবেন। আচ্ছা, এ পর্যায়ে আমি যেটা করতে চাচ্ছি যে অ্যাডভান্স লেভেলের কিছু দেখাচ্ছি। এটা আপনারা আমাদের যে প্রিপজিশনাল ক্লাস আছে সেখানে এটা পাবেন। পুরোটা সহই। এরপরে এটার বিস্তারিত আলোচনাও পাবেন। এই যে এখানে বিস্তারিত আলোচনা আছে। ইতিমধ্যে এগুলোর উপর ক্লাস আছে। এইগুলোর উপর ক্লাস আছে। কেমন? এইগুলোর উপর ক্লাস আছে। আচ্ছা, আর এইগুলোর উপর মাত্রই আমি ক্লাস করছি যাতে আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করা যায়। এইজন্য জাস্ট আপনাদের সামনে রেখেছি এটা। আচ্ছা, আমরা এক কাজ করি। আমাকে একজন প্রশ্ন করেছিলেন appropriate preposition এর ব্যবহার সম্পর্কে যে এই ব্যাপারটা আসলে কিভাবে কি করা যায়? এটা নিয়ে আমি আপনি হয়তোবা সমস্যায় আছেন। আমি সেই ব্যাপারে একটু আলোচনা করি। appropriate preposition তাই না? আচ্ছা ঠিক আছে। যিনি আমাকে এই প্রশ্ন করেছিলেন তিনি কি আছেন? appropriate preposition নিয়ে যিনি প্রশ্ন করেছিলেন? আচ্ছা ঠিক আছে। আমরা appropriate preposition নিয়ে কিছুটা আলোচনা করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা এখন appropriate preposition নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনাদের প্রশ্নের ভিত্তিতে এটা নিয়ে আলোচনা করার কিছুটা প্রয়োজন আছে বলে আমি মনে করি। দেখুন, appropriate preposition এর আরেক নাম হচ্ছে prepositional verb আবার ব্যতিক্রমও আছে বটে। আচ্ছা, সাধারণত যে সমস্ত verb adjective এবং noun এর সাথে কিছু নির্দিষ্ট preposition ব্যবহার হয় এবং ইংরেজির প্রয়োজনে যেটা নির্ভুল এবং প্রাকৃতিকভাবে অর্থ দেয়। আবার অনেকটা আছে স্বাভাবিকভাবে চলে আসছে, যেটা অনেকাংশেই অভ্যাসগত। এক কথায় অভ্যাসগত হলেও সেটা গ্রামারের নিয়ম অনুযায়ী। ব্যাপারটা এরকম না যে নিয়মের বাইরের। মানে গ্রামারের নিয়ম অনুযায়ী কিন্তু নির্ভুল এবং প্রাকৃতিক অর্থ দেওয়ার জন্য নির্দিষ্ট প্রিপোজিশন এর ব্যবহার আফটার ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন। এগুলোকে আমাদের গ্রামারের ভাষায় বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং এই ব্যাপারগুলো আমরা ছোটবেলা থেকে মুখস্থ করি। আচ্ছা, মুখস্থ করার প্রয়োজন আছেও বটে। তবে সেইটা যদি হয় প্র্যাকটিক্যাল তাহলে ঠিক আছে। আর সেটা যদি হয় একেবারেই অবাস্তব, মানে জাস্ট মুখস্থ করা পর্যন্তই, তাহলে ঠিক নেই। ভুল পথে আছি। আপনি গ্রামাটিক্যালি যেভাবে প্রিপোজিশনকে শিখে আসছেন বা শিখেছেন ছোটবেলা থেকে ঠিক ঐরকম ভাবেই আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর ব্যবহার করতে পারেন। তবে এইজন্য আপনাকে সুন্দর ধারণা থাকতে হবে মূল যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ড সম্পর্কে। যেমন ধরুন, আমি জাস্ট আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি প্রথমত। কথার কথা। আপনি এই প্রহিবিট অর্থ কি? এটার মানেটা হচ্ছে বিরত রাখা বা নিষেধ করা। কথার কথা আপনি এই প্রহিবিট অর্থটাই জানেন না। তাহলে প্রহিবিট এর সাথে যে স্বাভাবিকভাবেই ফ্রম প্রিপোজিশনটা আসে, এটা আপনি বুঝবেন কিভাবে? প্রহিবিট মানেই হচ্ছে কাউকে কোনো কিছু থেকে বিরত রাখা। প্রিভেন্ট মানেই হচ্ছে কাউকে বা কোনো কিছুকে কোনো কিছু থেকে রক্ষা করা। তখন স্বভাবতই এই ফ্রম এর ব্যবহারটা আসবে। আপনাদের মুখস্থ করার প্রয়োজন নাই। প্রহিবিট দরকার নাই। আপনি আগে প্রহিবিট অর্থ যে কাউকে রক্ষা করা কোনো কিছু থেকে এই অর্থটা আগে মাথার মধ্যে নিয়ে নেন। তাহলে দেখবেন আপনি অটোমেটিক্যালি ফ্রম বসে গিয়েছে। আচ্ছা? যেমন দেখুন আমি যদি এই দিকটা দেখাই, ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম তো আছে বটেই। যেমন ধরুন আ আ আমাদের মুখস্থ করার প্রয়োজন হয় যে রেসপন্সিবল ফর একটা ব্যাপার চিন্তা করুন যে কেউ কোনো কিছুর জন্য দায়ী। এখন জন্য এর জন্য মানে জন্য এর অর্থটা ইংরেজিতে আমরা জানি ফর।
আবার দেখুন, আপনি বললেন কথার কথা যে আপনি কারো কাছে আবেদন করেছেন। এখন কারো কাছে আবেদন করেছেন কিছুর জন্য। এখন কিছুর জন্য আবেদন করলে যেই কিছুর জন্য আবেদন করেছেন তার পূর্বে ফর বসবে, এটা তো স্বাভাবিক। আর আবেদন করার ইংরেজিটা হচ্ছে আপিল। এখন আপিল, তারপরে যদি যেইটার জন্য আবেদন করেছেন সেটা চলে আসে, তার পূর্বে আপনি ফর বসাবেন। এটা স্বাভাবিক ব্যবহার। মুখস্থের তো কোনো কিছু দেখছি না। এখন আপনাকে আগে জানতে হবে আপিল মানে হচ্ছে আবেদন করা কিছুর জন্য। তখন স্বভাবতই এই ফরটা বসে যাবে। আপনার তো এটা মুখস্থ করার প্রয়োজন দেখছি না। মুখস্থ করার প্রয়োজন আছে। শুধু গদবাঁধা বলে গেলেই হবে না। যেমন এই জায়গাটায়, এই টু এর জায়গাটায়, এই জায়গাটায় মুখস্থ করার প্রয়োজন আছে। তবে একই সাথে আপনি মূল ওয়ার্ডটা যদি জেনে ফেলেন, তখন আবার প্রিপজিশনের এই যে টু এর ব্যবহারটা এটা মুখস্থ করার প্রয়োজন হবে না। কারণ আমরা শুধুমাত্র এইটা মাথায় রাখবো যে সমস্ত খারাপ এবং ভালো নির্দেশ করতে যে অ্যাডজেক্টিভ গুলো আমরা ব্যবহার করে থাকি, সেই অ্যাডজেক্টিভ গুলোর পরে টু এর ব্যবহারটা আছে। একই সাথে উদাসীন বোঝাতে একটু সংক্ষেপে এখানে লেখা আছে। যেমন উদাসীন নির্দেশ করতে, প্রবণতা নির্দেশ করতে, খারাপ নির্দেশ করতে, প্রতিকূল নির্দেশ করতে, বিরুদ্ধচারণ নির্দেশ করতে, আসক্ত নির্দেশ করতে, সুবিধাজনক নির্দেশ করতে, প্রতিকূল, ক্ষতিকর ব্যাপারগুলোকে নির্দেশ করতে এই অ্যাডজেক্টিভ গুলোর পরে আমাদের টু এর ব্যবহার হয়। আপনি জাস্ট একবার এই মূল যে অ্যাডজেক্টিভ গুলো আছে এগুলোর উপর চোখ বুলিয়ে নিবেন। আর এগুলোর অর্থ জানার চেষ্টা করবেন। তাহলে টু যে হয় এটা তো আমাদের জাস্ট এই সূত্রের মাধ্যমে হয়ে গেল। খারাপ এবং ভালো বোঝালে এরপরে টু হবে যদি অন্য কোনো নাউনের প্রয়োজন হয়। উদাসীন বোঝাতে টু হবে, প্রবণ বোঝাতে টু হবে, আচ্ছা, আর উপকারী বোঝাতে, সুবিধাজনক বোঝাতে টু হবে। এই তো হয়ে গেল প্রিপোজিশন, যতগুলো টু যুক্ত প্রিপোজিশন আছে। সমস্যা যেগুলো সৃষ্টি করে সেগুলো। তাছাড়া প্রায়গুলোই খুবই গ্রামারের ভিত্তিতেই হচ্ছে। এখানে আবার দেখুন উদাহরণ সহ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। এইগুলোর উপর আবার ক্লাসও দেওয়া আছে। আমি ২ ঘন্টার একটা ক্লাস নিয়েছি এটার উপর। এখন আপনি যদি ওই ক্লাসটা না দেখে থাকেন তাহলে তো সমস্যা হবেই। দেওয়া আছে। আচ্ছা, দেখুন, আ আমি যদি একটু দেখাই যেমন অন যে appropriate preposition, এখন আপনি কি মুখস্থ করবেন? আচ্ছা, মুখস্থ করার আগে আপনি মূল ওয়ার্ডটাকে একটু পড়ে দেখুন তো। মূল ওয়ার্ডটা কি বলছে? ডিপেন্ড মানে নির্ভর করা। তার মানে কারো উপর বা কোনো কিছুর উপর নির্ভর করা। এখন যার উপর নির্ভর করা তার পূর্বে আপনি অন বসাবেন। এটা স্বাভাবিক, তাই না? তো তার উপর অন বসাবেন। তারপর দেখুন দৃষ্টি নিবন্ধন করা। মানে কোনো বিষয়ে দৃষ্টি নিবন্ধন করা। এখন আপনি বললেন যে, "আমি পড়াশোনায় দৃষ্টি নিবন্ধন করি বা পড়াশোনার প্রতি মনোযোগ দেই।" তো ফোকাস অন স্টাডি। আচ্ছা? আ আ এই যে নির্ভর করা, rely on নির্ভর করা, count on নির্ভর করা, insist on কোন বিষয়ের উপর নির্ভর করা। আপনি আজ থেকে এই মূল ওয়ার্ডটাই একটু পড়ুন না। তারপরে on হবে না অন্য কিছু হবে, অটোমেটিক্যালি হবে। আপনি চাইলেও তো এখানে অন্য কিছু বসাতে পারবেন না। আচ্ছা, আমাকে একটু এই ডিপেন্ড এর পরে ফর বসায় দিতে পারবেন? ফর তো বসাতেই পারবেন না। এমনি আপনি বসবেই না। আপনি কি বলতে পারবেন যে নির্ভর করার জন্য এটা কি হইল কিছু? মূলত আপনি বলতে পারেন, "আমি তার উপর নির্ভর করি বা সে আমার উপর নির্ভর করে।" তাই না? দেখুন এই ব্যাপারগুলো একেবারেই স্বাভাবিক। ব্যতিক্রম যেটা সেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি। এটাই শুধুমাত্র ব্যতিক্রম। এই টু এর যুক্তটা। এছাড়া তেমন একটা ব্যতিক্রম নাই। এই ফাইলটা আপনি একটু দেখুন। এখানে বিস্তারিত আলোচনা করাও আছে বটে। প্রত্যেকটার উপর আমি ক্লাসও নিয়েছি। আচ্ছা, কেউ একজন প্রশ্ন করেছেন। ইয়েস প্লিজ জহির হোসাইন প্রশ্ন করুন। আপনি তো প্রশ্ন করার সুযোগ আছেই। করুন প্লিজ। এই যে যেমন দেখুন উইথ, সাথে বা সহিত এই প্রত্যেকটা ব্যাপার দেখুন। কারো সাথে একমত হওয়া এই সেন্সটা মাথায় রাখেন। কমপ্লাই মানে আ কোন কিছুর সাথে সম্মত হওয়া, কোন কিছু মেনে নেওয়া, concur with একমত হওয়া, agree with কারো সাথে একমত হওয়া, accord with কারো সাথে একমত হওয়া। আচ্ছা, কারো সাথে একমত হবো তো সাথের ব্যাপার সাথে with তো এমনিতেই আছে। তাহলে আমার প্রশ্নটা হলো আপনি এটা মুখস্থ করার কি? এখন আপনি যদি এই concur মানে হচ্ছে একমত হওয়া এটাই যদি আপনি না জানেন, তাহলে তো এটা আপনার ব্যর্থতা। accord মানে যে একমত হওয়া, সঙ্গতিপূর্ণ হওয়া কারো সাথে, এটাই যদি আপনি না জানেন তাহলে তো এটা আপনার ব্যর্থতা। এতে preposition appropriate হয়েছে তার ব্যর্থতা না। এটা আপনার জানতে হবে। কারণ আপনি যদি না জানেন কোন টেকনিকে কাজে দিবে? কোন কিছুই কাজে দিবে না। যদি আপনি মূল ওয়ার্ডটাই না জানেন।
আরে এগুলো এগুলো বগাস, মুখস্থ কেন? আপনি আমাকে একটা জিনিস বলুন তো, আমি যদি আপনাকে বলি এই যে এইগুলো দেখাইলাম, দেখুন তো, মানে যে কোনো একটা ব্যাপার আমাকে বলুন তো যে আমি গ্রামাটিকলি বলতে পারতেছি, কারণ গ্রামাটিকলি মিলে যাচ্ছে, ব্যতিক্রম ছাড়া ব্যতিক্রম থাকবে। যেমন দেখেন এখানে আমি বলে দিয়েছি একেবারে সুন্দরভাবে রিয়াকশন বা ইমোশন বা লিগ্যাল কনটেক্সট বোঝাতে কোনো কিছুর সাথে একমত হওয়া অর্থে কনকার উইথ, কমপ্লাই উইথ, যেমন আইন মানা, মানে ব্যাপারটা হচ্ছে লিগ্যাল কনটেক্সট। এই জাস্ট এই ব্যাপারটা একটু মানে কোনো ব্যাপারের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। আবার দেখুন এই যে কোনো কিছুর সাথে মিল হয়ে যাবে, এই যে কোনো কিছুর সাথে, সাথে ব্যাপারটা তো এখানে আছে এমনিতেই, আপনি বসাই দেন। এই যে অনেকে মনে করো এইটা কি হইলো কম্পিটিবল উইথ, কেমনে কি হয়? আপনি শুধু কম্পিটিবলটা পড়েন, উইথ পড়ার দরকার নেই। যখন আমরা উইথ কে মুখস্থ করে বলে ফেলি তখনই ঝামেলাটা হয়ে যায়। আচ্ছা, কম্পিটিটিভ মানে হচ্ছে সঙ্গতিপূর্ণ। এখন আপনি যদি লিখতে যান কোনো কিছুর সাথে কোনো কিছুর সঙ্গতি, সাথে ব্যাপারটা তো এমনিতেই আসতেছে, তাহলে আপনি কম্পিটিবল উইথ যে উইথ হবে, এটা তো স্বাভাবিক, গ্রামারের নিয়ম অনুযায়ী হচ্ছে। আমার কথাটা বোঝা যাচ্ছে কি? এই যে যেমন দেখুন কারোর সাথে রেগে যাওয়া, অ্যাংরি উইথ, অ্যাংরি উইথ, আপনি আচ্ছা কারোর সাথে যদি আপনি রেগে যান, স্বাভাবিকভাবে তো উইথ আসবে, তাই না? কারণ উইথ মানে তো সাথে। এই ব্যাপারটা আমরা আসলে ছোটবেলা থেকে বোঝার চেষ্টা করিনি, আমাদের মুখস্থ করাইতে করাইতে এই পর্যন্ত মাথা ঠিক করে মানে নষ্ট করে ফেলছে। এটা আমাদের বুঝতে হবে যে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে গ্রামার অনুযায়ী হয়, একেবারে ব্যতিক্রম ছাড়া। তবে কথা আছে, যদি এমন হয় আমাদের কিছু প্রিপোজিশন আছে যেগুলো ঠিক এই দিকটা আমি আপনাদেরকে একটু লক্ষ্য করাচ্ছি, এই দিকটা লক্ষ্য করেন। এই যে দেখেন, এইগুলোকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছি, বা আমরা বলছি এগুলো হচ্ছে নির্দিষ্ট করে প্রিপোজিশনের ব্যবহার। এখন প্রশ্ন হলো গ্রুপ ভার্ব কি, প্রিপোজিশনাল ভার্ব কি, ফ্রেজাল ভার্ব কি, আইডিওমেটিক ভার্ব কি, এইগুলো নিয়ে আমাদের ঝামেলা পড়ে যায়। এই যে দেখুন গিভ আপ, এটা কি প্রিপোজিশন? নাও। লুক আপ, এটা কি প্রিপোজিশন? নাও। একসাথে এটা ফ্রেজাল ভার্ব। যখন আমরা লক্ষ্য করব কোনো একটি ভার্বের সাথে, কোনো একটি নাউনের সাথে, কোনো একটি অ্যাডজেক্টিভের সাথে কোন রকম অন্য একটি প্রিপোজিশনের মতো মনে হয়, এই ব্যাপারগুলো যুক্ত হয়ে একটা আলাদা অর্থ প্রকাশ করে, তখন আমরা একে বলি ফ্রেজাল ভার্ব। এইটার কোনো নিয়ম কানুনের ধার ধারে না, এইটা ঠিক যেভাবে আছে সেভাবেই বসবে, এটা কোনো কিছুতে আপনি এদিক ওদিক করতে পারবেন না। বাট আমাদের এটা বুঝতে হবে যে, যেমন এই দেখুন ইডিওমেটিক ভার্ব, যে কিক দ্য বাকেট মানে মারা যাওয়া, ব্রেক দ্য আইস মানে শুরু করা বা প্রথমবার শুরু করা, এইটা কি আপনি কোনো মানে অ্যাকুরেট অর্থতে মিলাতে পারবেন না। এইটা একেবারে নির্দিষ্ট করা। বা আমরা যখন বলি যে দেখুন অনেক সময় আমরা লক্ষ্য করব যে লে দ্য গ্রাউন্ড ফর, বা কাম টু লাইট, বা টেক ইফেক্ট, এই ব্যাপারগুলো নির্দিষ্ট, এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে, এগুলো আপনি কোনো নিয়ম কানুনের মধ্যে ফেলে করতে পারবেন না তো। আস্তে আস্তে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, ইংরেজির সাথে থাকতে হবে। আচ্ছা, এরপর আমাকে বলুন এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে দয়া করে আমাকে জিজ্ঞাসা করুন। আচ্ছা হ্যাঁ, অ্যাড যুক্ত আছে, এই যে অ্যাড আছে, কোনোটা বাদ দিইনি তো, এখানে আছে। আচ্ছা, দেখুন এই যে ইন এর ব্যবহারটা, আপনি অ্যাবসর্বেড ইন, অ্যাবসর্বেড ইন, আচ্ছা অ্যাবসর্বেড ইন আমাকে মুখস্থ করতে হবে কেন? অ্যাবসর্বেড মানে অ্যাবসর্ব, এটার মানেটা কি? অ্যাবসর্ব মানেটা হচ্ছে নিমগ্ন থাকা। এখন নিমগ্ন থাকা কোনো কিছুতেই তো থাকা, তা কিছুতে হলে তের জন্য প্রিপোজিশন এমনিতে তো ইন হবে। তাহলে এটা আমার মুখস্থ করার মানে আমি জানি না। যেমন দেখুন অংশগ্রহণ করা, এখন আপনি তো কোথাও অংশগ্রহণ করবেন, কোনো মিটিং অংশগ্রহণ করবেন, আপনি কোনো আলোচনায় অংশগ্রহণ করবেন, কোনো ক্লাসে অংশগ্রহণ করবেন, এই যে ক্লাসে, মিটিং এ, আলোচনায়, এই জন্য তো আপনাকে বিভক্তির অংশ হিসেবে ইন এমনিতেই আসবে। তাহলে আপনাকে মুখস্থ করতে হবে পার্টিসিপেট ইন, পার্টিসিপেট ইন। কেন? আমি তো স্বাভাবিকভাবেই জানি যে ইন মানে হচ্ছে এর কাজটি করে, তে এর কাজটি করে, বিভক্তির অংশ হিসেবে। এই যে দক্ষতা থাকা, প্রফিসিয়েন্সি ইন, আচ্ছা প্রফিসিয়েন্সি ফর হবে, ইট হবে, অ্যান হবে, এত কিছু কেন? দক্ষতা, কোনো কিছু তো দক্ষতা থাকা, ব্যতিক্রম আছে, আমি কিন্তু ইতিমধ্যে বলেছি। যেমন দেখুন আমি খেলায় দক্ষ, তার মানে গুড অ্যাট প্লেয়িং ভলিবল, যেটা আমরা বলে দিচ্ছি। এখন আপনি যদি বলেন আমি ইংরেজিতে দক্ষ, বা আপনি যদি বলেন যে আপনি গবেষণায় দক্ষ, ইউ ক্যান ইউজ ইয়ার প্রপার সেন্স ইন। আচ্ছা, এইরকম ভাবে আমরা
প্রিপোজিশনকে অ্যাপ্লিকেবল করতে পারি। দ্যাট উইল বি গ্রেট অ্যান্ড অলসো অ্যাপ্লিকেবল। এবং আপনার পড়তে বা বলতে সবকিছুতেই মজা লাগবে। এখন অ্যাট এর ব্যবহার, এই যে দেখুন এখানে আছে, বাদ দেয়নি তো, তবে সব দেয়নি, কারণ সব এনে রেখে শুধু শুধু মাথা নষ্ট করে লাভ আছে? আমরা এতটুক পড়ি না, এতটুক জানি। আশা করছি আমাদের যেই দৈনন্দিন প্রয়োজন সেটা মোটামুটি কভার করা যাবে আর কি। অর্থ জানি না বলে কঠিন লাগে, এটা একজন বলেছেন আহমেদ ইমাম। আচ্ছা, আহমেদ ইমামের এই কথার সাথে আমি পুরোপুরি একমত। আমরা অর্থই জানি না, এটাই ঝামেলাটা। আচ্ছা, এই যে অ্যাড যুক্ত প্রিপোজিশন গুলো বোঝার একটা উপায় আছে, দেখুন আমি এই জায়গাটা একটু লিখে দিয়েছি, জাস্ট এই তিনটার দিকে একটু খেয়াল করবেন। দেখুন, স্কিল বা অ্যাবিলিটি নির্দেশ করতে, যেমন এক্সপার্ট অ্যাড, গুড অ্যাড, ডেক্সটার স্ট্যাট। রিয়াকশন বা ইমোশন নির্দেশ করতে, অ্যাংরি অ্যাড, হয় না যে কারো প্রতি, মানে আপনি আহ রাগান্বিত হয়েছেন। অ্যাস্টোনিশড অ্যাট, কোনো বিষয়ে আপনি অবাক হয়েছেন। দেখুন রিয়াকশন একটা ব্যাপার আছে না, ইমোশন যুক্ত করে। সারপ্রাইজড অ্যাট, অ্যালার্মড অ্যাট, আতঙ্কিত হয়েছেন। এই যে যে সেন্সটা রিয়াকশন বোঝাতে আপনি এই জাতীয় অ্যাডজেক্টিভ গুলোর উপরে অ্যাড বসাবেন। ভেরি সিম্পল, জাস্ট এইটা একটু মাথায় রাখুন, মাথার মধ্যে আপনি ইয়া করে নিন। এরপরে যেমন দেখেন, কারো প্রতি অবজ্ঞা বা রিয়াকশন, যেমন দেখুন জিয়ার অ্যাট, মানে ইয়া করা, মানে তুচ্ছ তাচ্ছিল্য করা, হাসা কারো প্রতি। তারপরে ওয়েন্স অ্যাট অ্যান্ড স্টেয়ার অ্যাট, কারো প্রতি এমনি তাকিয়ে থাকা, লুক অ্যাট, সাউট অ্যাট, চিৎকার করা। এখানে রিয়াকশন বা অ্যাকশনকে নির্দেশ করেছে। আপনি আমাকে একটু বলুন তো, আপনি কি জেয়ার এর পরে কি আপনি ফর ব্যবহার করতে পারবেন? জেয়ার এর পরে কি আপনি অ্যাট ব্যবহার করতে পারবেন, এই অন ব্যবহার করতে পারবেন? মানে কোনো প্রাসঙ্গিকতা আসে, কেমনে করবেন আপনি বলবেন? মানে জেয়ার ফর মানে কি বলে এটাকে, মস্কারা, মানে যাই না এটা। মানে আপনি যদি বসাইতেও চান তারপরও যায় না। আপনি কি বলতে পারবেন অ্যাংরি, মানে ঠিক আছে, কিছু কিছু প্রাসঙ্গিকতায় যেমন অ্যাংরি এর পরে উইথ হতে পারে। উইথ হবে কখন? আপনি যদি বলেন যে আমি তার সাথে, মানে রাগান্বিত, মানে তার কথাবার্তায় বা তার সাথে। আর আপনি যদি বলেন তার প্রতি আমি রাগান্বিত, কিছুটা পার্থক্য আছে অর্থের দৃষ্টিকোণ থেকে। বাক্যের প্রাসঙ্গিকতায় কিছু সময় যে আপনার মনে হতে পারে যে একটা শব্দের পরে বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার হতে পারে, এটা স্বাভাবিক। এখন গো এর পরে কত ধরনের প্রিপোজিশন হয়, তাই না? গো টু হয়, তারপর আমরা কি জানি, গো ডাউন হয়, গো আপ হয়, গো ইনসাইড হয়, গো ইনটু হয়। তারপরে আমরা কি জানি, গো এগেইনস্ট হয়, গো বিহাইন্ড হয়। এরপর আরো কত কিছু আছে, গো টুয়ার্ড হয়, তাই না? তো এখন একটা ভার্বের পরে তো বাক্যের প্রাসঙ্গিকতা বিভিন্ন ধরনের প্রিপোজিশন হতে পারে, সেটা হবে আপনার প্রয়োজন অনুযায়ী। এইটা আমাদের বুঝতে হবে, তাহলে দেখবেন যে প্রিপোজিশন দারুণ ভাবে কার্যকর হচ্ছে বটে। আচ্ছা, এই জন্য আবার আমি আপনাদের জন্য রেখেছি গ্রুপ ভার্ব। আহ এই ব্যাপারটা দেখুন, আমি তো কোনো কিছু বাদ রেখেনি, আমি বলেছি আপনাদের এই ব্যাপারটাকে আমি সহজ করে দিব, যার কারণেই মূলত আমার এই প্রচেষ্টাটা অব্যাহত আছে। দেখুন তো, এর মতো সুন্দরভাবে সাজিয়ে আপনার সামনে কে উপস্থাপন করবে একটু বলুন তো। দেখুন এখানে 100টি গ্রুপ ভার্ব রেখেছি, বেশিও রাখি নাই। আপনি জাস্ট এই দিকে তাকাবেন আর এই দিকে তাকাবেন। আপনি যেটা এতদিন এইগুলো ব্যবহার করতেন, এখন থেকে আপনি এইগুলো ব্যবহার করবেন, সোজা হিসাব। আগে আপনি বলতেন ডিমান্ড, ক্লেম বা চাওয়া, এখন আপনি কল ফর বলবেন, সমস্যা কোথায়? আপনি আগে বলতেন কি, আগে বলতেন এরকম অর্থে, দেখুন যদিও এগুলো অনেক কার্যকর, ইনভেস্টিগেট, আপনি এখন থেকে লুক ইনটু বলবেন, মানে আপনি এখন থেকে লেখার মধ্যে লুক ইনটু বলবেন। আচ্ছা, আপনি আগে আগে বলতেন হচ্ছে কি, কোনো কিছু পেরে যাওয়া বা আন্ডারস্ট্যান্ড বা কোপ উইথ, আপনি এখন থেকে মেক আউট মাঝে মধ্যে ব্যবহার করবেন, দেখবেন এটার সাথে আপনি অভ্যস্ত হয়ে গেছেন। আবার দেখুন, আপনি আগে ব্যবহার করতেন কন্টিনিউ, এখন থেকে আপনি ক্যারি অন ব্যবহার করবেন। আগে আপনি ব্যবহার করতেন কন্টিনিউ, কোনো কিছু বজায় রাখতে, এখন থেকে আপনি গেট অন ওয়েল ব্যবহার করবেন। মানে আমি বলছি যে এইটার পরিবর্তে আপনি এখন থেকে এইটা ব্যবহার করবেন, আপনি এমনিতেই অভ্যস্ত হয়ে যাবেন। কারণ এগুলো মুখস্থ করতে হবে, আপনি এছাড়া তো উপায় নেই। কারণ আমি এখানে লিখেও দিয়েছি এগুলো আপনি মুখস্থ করতে হবে, এগুলো কোনো নিয়মের ধার ধারে না। আমার কথা বুঝতে পারছেন?
এখন বলতে পারেন অনেক কঠিন মনে হয়, আপনি এটা লিখতে লিখতে পড়তে পড়তে এটা অভ্যস্ত হবে, এইটা মুখস্থ করতেই হবে, এছাড়া উপায় নেই। মানে কেরিয়ার মানে যে চালিয়ে যাওয়া, এটা আপনাকে জানতে হবে। আর আপনার সুবিধার্থে এখানে আবার লিখে দিয়েছি কোনগুলো শুধু চালিয়ে যাওয়াকে নির্দেশ করে: কেরিয়ান, কুইপ অন, ওয়ার্ক অন, রান অন, কল অন, সেট অন, ডিপেন্ড অন, একটু ব্যতিক্রম। আচ্ছা, প্রায়গুলোই চলমান বোঝাচ্ছে, নির্দেশ করছে। সহজ না? আমি আবার দেখুন এইখানে বলে দিয়েছি প্রত্যেকটা, যেগুলো কাছাকাছি সেগুলো কিন্তু বলে দিয়েছি। যেমন দেখেন এখানে ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যাও; ওয়ার্ক ফরওয়ার্ড, কোনো কাজের উদ্দেশ্যে এগিয়ে যাও; পুট ফরওয়ার্ড, কোনো প্রস্তাবের জন্য এগিয়ে যাওয়া, মানে কোনো প্রস্তাব করা; টেক ফরওয়ার্ড, কাউকে সামনে নিয়ে যাওয়া; গো ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যাওয়া; ব্রিং ফরওয়ার্ড, কোনো কিছুকে সামনের দিকে নিয়ে যাওয়া। আচ্ছা, পুশ ফরওয়ার্ড, কোনো কিছুকে সামনের দিকে নিয়ে যাওয়া, জোরালো যুক্তি দেওয়া। এখন আপনি যদি এত সহজ ব্যাপারগুলোকে সহজভাবে না নিতে পারেন, এই দোষ কার? সহজ করে দিয়েছি, এই যে আপ যুক্তগুলো এক জায়গায় করে দিয়েছি। আপনার কাজ হচ্ছে এইটার পরিবর্তে এখন থেকে এইটা ব্যবহার করবেন, জাস্ট হয়ে গেল। প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ক্লাস দেওয়া আছে। কেমন? এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, তারপর ব্যতিক্রম ব্যবহার আছে। মোস্ট অফ দ্য টাইম দেখবেন আমি অনেক সময় ব্যবহার করি। আমি এর মধ্যে একটা গল্প লিখছিলাম, সেই গল্পে বলছিলাম যে দ্য ফ্রগ, অ্যাট লাস্ট দ্য ফ্রগ মেড ইট আউট। তার মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে ফ্রগটি, ব্যাঙটি শেষ পর্যন্ত জাম্প দিয়ে উপরে উঠতে পেরেছিল, অথচ জাম্পের কিছুই নাই। আমি বললাম মেড ইট আউট। তার মানে মেক মানে হচ্ছে কোনো কিছু আলটিমেটলি করে ফেলা, সাফল্য করে ফেলা, এটাও বোঝায়। এমনি তো মেক মানে আমরা কি জানি? তৈরি করা। বাট মেক আউট মিলে যে আন্ডারস্ট্যান্ড অর্থ দেয়, মেক আউট মিলে যে কোনো কিছু করে ফেলা অর্থ দেয়, কোনো কিছু ওভারকাম করা অর্থ দেয়, এই ব্যাপারগুলো আপনি ধীরে ধীরে জানবেন। টু বি অনেস্ট, এটা রাতারাতি ইংরেজি শেখার কোনো ব্যাপার না। তাহলে তো আমরা আজকে 12-13 বছর কি করলাম, 14-15 বছর সময় দিতে হবে, এবং এই ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব। আচ্ছা, জহির হোসেন বলেছেন না না, এটা হয়নি, এটা আপনি কোন অর্থে বোঝাতে চাচ্ছেন সেটা বুঝতে হবে। প্রথমত আপনি হি অনুযায়ী ভার্বের ব্যবহারটা সঠিক হয়নি। তারপরে অফ দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছেন, অর্থের সাথে সঙ্গতি থাকতে হবে, এটা আমাদের জরুরি বটে। আচ্ছা, এখন আমাকে, আপনাদের জন্য আমি লাইভ অন করে দিব। আপনাদের যে অভিমত বা অভিব্যক্তি, এটা আমার প্রকাশ করবেন। টু বি অনেস্ট, আমি বলছি যে আপনাদের ঠিক, মানে এই ব্যাপারে আসলে কার কি অভিমত, মানে কে কিভাবে ব্যাপারটাকে আমার আজকের ক্লাসটা উপলব্ধি করেছেন, এতটুকু বলবেন। আমি এখন আপনাদের মূলত কথা বলার সুযোগ করে দিচ্ছি। কেউ যদি লাইভে এসে কথা বলতে চান, প্লিজ লাইভে এসে কথা বলতে পারবেন। আচ্ছা। জি স্যার, আজকের ক্লাসটা খুবই ভালো লাগছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্যার, আমি আসলে আমার কোয়েশ্চেন আনসারটা পেয়েছি, মানে কিভাবে পড়াটা দরকার আর আমি কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমার পড়াটা মানে ফ্রুটফুল ভাবে সামনে আগাইতে পারবো। কারণ এতদিন আমরা আসলে স্যার মানে মুখস্থই করে গেছি, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় গিয়ে আসলে আমরা ওইভাবে ইউজ করতে পারি নাই। অনেক সময় দেখা যায় স্যার অর্থ জানি, অর্থ জানার পরেও স্যার অনেক সময় ভুল হয়ে যায়, যার কারণে ইমপ্লিমেন্টেশন অভাবে আসলে, যেটা সত্য কথা স্যার। মানে এক্স্যাক্টলি। আজকে জিনিসটা আসলে বুঝতে পারলাম, আমরা ক্লিয়ার হইতে পারলাম যে স্যার মানে পড়ার সাথে সাথে আগে আমাদের অর্থটা জানলে অর্থটা এরপরে জানতে কোন হবে। প্রিপোজিশন, হ্যাঁ জি স্যার, অর্থটা জানলে এরপরে কোন প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা আসলে অটোমেটিক চলে আসে আমাদের ওই অটোমেটিক চলে জিনিসটার আসবে। উপরে, সেন্স মেক করে এটার উপরে আসলে। এক্স্যাক্টলি। এটা আসলে আমরা এতদিন স্যার জানতাম না, মানে আমাদেরকে আসলেই বলা হতো যে পরীক্ষার জন্য তোমরা মুখস্থ করো মুখস্থ করো, আমরা মুখস্থ করেই যেতাম আসলে। পরীক্ষার হলে যেটা বললাম স্যার, পাঁচটার জায়গায় দুটো হতো, তিনটে হতো না, যেটা সত্য কথা না, স্যার। এখন থেকে মানে হবে এখানে তো, ইনশাল্লাহ, এখন থেকে ভালো জি হবে, স্যার, আশাবাদী। আজকের ক্লাসটা আসলে অনেক মানে উপকার হলো স্যার, আপনাকে ধন্যবাদ স্যার, মানে এভাবে একটা গাইডলাইন আমাদেরকে দেওয়ার জন্য। আচ্ছা, ওয়েলকাম। জি প্লিজ, এরপরে ইজ দেয়ার এনিওয়ান, স্যার, প্লিজ। আমি বলেছিলাম যে মেক্স অফ মানে পালিয়ে যাওয়া, তো হি মেক্স অফ দিস রুম, তো এটা কি ভুল হয়ে গেছে? আচ্ছা, আপনি পালিয়ে যাওয়া অর্থ দিচ্ছেন, তাই তো? মেক অ্যাওয়ে অফ। আচ্ছা, আর একটা ব্যাপার মাথায় রাখবেন সব সময়, যে কিছু ব্যাপার আছে যেটা আমরা স্কেপ দিয়ে করতে পারি, যেটা আমরা ফ্লি দিয়ে করতে পারি, খুবই অ্যাপ্রোপ্রিয়েট।
সেটাকে জটিলভাবে উপস্থাপন না করাটাই উচিত। আশা করছি বুঝতে পেরেছেন জহির হোসাইন। ইয়েস স্যার। আচ্ছা, মানে যেটা সচরাচর বেশি ব্যবহার হয় এটাই আমরা ওইটাই বেশি করবেন, প্রাধান্য ওইটাই দেব। ব্যবহার করবেন, ওইটাই ব্যবহার করবেন। টু বি অনেস্ট, এটাই করা উচিত। ঠিক আছে? আচ্ছা, প্লিজ পরবর্তীতে কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? আসসালামু আলাইকুম স্যার। তানজিনা সুলতানা, প্লিজ বলুন। স্যার আমরা তো আসলে এতদিন মুখস্থ করছি। আপনি যেভাবে আজকে পড়াছেন মানে আপনার পড়ানোর স্টাইল যে এত সুন্দর, মানে এত আমাদের জন্য এত উপকারী হইছে স্যার, এটা তো আমরা আগে কখনোই কল্পনাই করি না। আমাদেরকে আচ্ছা, সবসময় বলছে যে মুখস্থ করো, মুখস্থ করো। এজন্য স্যার আমরা প্রপারলি এপ্লাই করতে পারি না। কিন্তু আজকে আপনার ক্লাসটা করার পরে আমার এত বেশি কনফিডেন্স বেড়ে গেছে স্যার, যে আমি ইনশাআল্লাহ মনে আমি হয় না আশা করি কখনো আরো ভালো হবে, ভুল করব না ইনশাআল্লাহ। আরো ভালো হবে। এই যে এইটা দেখবেন, দেখুন আমি এখানে একটা ব্যাপার লিখে দিয়েছি, দেখছেন? মনোযোগ দিয়ে এখানে লক্ষ্য করুন। জাস্ট এইটাকে একটু মনে রাখুন, আর কিচ্ছু লাগবে না। আপনি এই দিকটা দেখুন, আমি এখানে লিখে দিয়েছি মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই দিকে প্রত্যেকটা ব্যাপার দেখুন, এখানে বলে দিয়েছি মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করুন। জাস্ট কেন আমরা এই যে ফন্ট অফটা ব্যবহার করছি, প্রাউড অফটা ব্যবহার করছি, বোস্ট অফটা ব্যবহার করছি, ইনভার্সেস অফটা ব্যবহার করছি, এটা যুক্তিকতা কি? খুবই সুন্দর, একেবারে সিম্পল। এখানে দেখুন সুন্দরভাবে বলা আছে। আপনি জাস্ট এই যে 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 বিষয়গুলো আমি ইতিমধ্যে আলোচনা করেছি, এই ব্যাপারটা জাস্ট একটু মাথায় রেখে নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন, জাস্ট হবে। আচ্ছা, ইজ দেয়ার এনিওয়ান ইউ ক্যান রেজ এ কোয়েশ্চেন? আরেকটি ব্যাপার হলো, আমাদের তো এখন অনেক রাত, এই জন্য আমরা 1.5 ঘন্টা সময় দিতে পারছি না। তবে আমাদের রমজানের পরে আমরা ইনশাআল্লাহ 1.5 ঘন্টা করে সময় দিব, আপনাদের প্রশ্নের জন্য আধা ঘন্টা সময় থাকবে। এখন যেহেতু ইতিমধ্যে অনেক রাত হয়ে গিয়েছে, আমরা বেশি দূর আর ক্লাস নিব না, তবে এটা কন্টিনিউ থাকবে। আপনারা যদি ভালোভাবে রেসপন্ড করেন, অ্যাক্টিভ থাকেন, অবশ্যই এটা কন্টিনিউ থাকবে। আর সিরিয়াল অনুযায়ী ক্লাস নিব, আর কিছুদিন পরে আরো কিছু স্টুডেন্ট যুক্ত হোক, কারণ বুঝেন তো। আচ্ছা, তারপর আর কার কোনো প্রশ্ন? জি স্যার, আরেকটা কথা ছিল স্যার, আমরা তো ওই নতুন ভর্তি এডমিশন নিয়েছি। তো এখন আমি স্যার আসলে প্রথম থেকেই শুরু করেছি এখন, যার কারণে ওই আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি স্যার বলছেন যে আমার এই ক্লাসটা নেওয়া আছে, ওই ক্লাসটা আসলে আমার করা হয় নাই, বা আমরা অনেকেই আছি যারা নতুন ভর্তি হয়েছি স্যার, মানে প্রথম আচ্ছা, থেকে করছি। আচ্ছা, এখানে তো একটা ফ্যাক্ট কি, আমার এটা মূলত কিন্তু রেকর্ডেড কোর্স। আচ্ছা, হ্যাঁ কথা জি ছিল স্যার। কথা ছিল যে আমি মূলত, অনেকেই দেখা যায় যে ইচ্ছা মতো দেখতে চায়, সময় মতো যেমন দেখেন আমার এই কোর্সে সব মিলিয়ে সদস্য আছে কতজন? 500, মোটামুটি বলা যেতে পারে 600 জনের মতো। এখন উপস্থিত কয়জন বলুন তো? স্যার এখন উপস্থিত হচ্ছে 18 18 জন। জন। আচ্ছা, 18 জন। আমি কি ওই বাকি তাদেরকে কি নিষেধ করেছি? নিষেধ করি নাই। আচ্ছা, আপনারা আমাকে বলুন তো, আমাদের এই ক্লাস কি ফ্রুটফুল হয়েছে না, কার্যকর হয়েছে না? জি অবশ্যই স্যার স্যার, আচ্ছা, ফুটবল 100%। হয়েছে হয়েছে। স্যার। তাহলে আমাকে বলেন তারা কেন নাই? কারণটা হলো স্যার এই এটা অনলাইন রেশিওটা, অনলাইন ক্লাসটাই এরকম, অনলাইন ক্লাসটাই জি এরকম। স্যার, জি স্যার, এটা এটা ঠিক আছে, সবখানে সবখানে দেখি স্যার আসলে। মনে ক্লাসটাই করেন এরকম। স্যার 300 জন এডমিশন নিলেও স্যার ওই আমরা ঘুরে ফিরে 10-12 জনই থাকি। তো আচ্ছা, এটাই। রেশিওটাই স্যার এরকম, মানে অনলাইন ক্লাসে। এখন এ সবাই আমার কাছে বলবে ক্লাসটা দেন, ক্লাসটা দেন। এই জন্য ক্লাসটা আমি আগেই করে রেখেছি। এখন যার ইচ্ছা ক্লাসটা দেখে নেবে। মানে এই ক্লাস হ্যাঁ আগেই স্যার স্যার, আমরা করা তো আছে। নতুন ভর্তি হয়েছি, এজন্যই স্যার আমাদের একটু প্রবলেম। আমরা আগে সেটা ক্লাসগুলো তো বুঝছি করি স্যার প্রথম আসলে, থেকে। কিন্তু আমরা তো নতুন স্যার, ওই আচ্ছা, জন্য আচ্ছা, আসলে বুঝতে মানে ওই পেরেছি। যেটা করেছেন ওটা আমরা আসলে দেখে উঠতে পারি না, প্রথম থেকে করতেছি তো স্যার, ওই আচ্ছা, জন্য। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। আমরা এখনো স্যার টেন্সের আমরা ক্লাসটা শেষের দিকে আমাদের। আমরা আমি সিরিয়াল মেনটেন করেই ক্লাসগুলো করব। আশা করছি সবই প্র্যাকটিক্যালি করব। আর এই ক্লাসগুলো যুক্ত হয়ে যাবে ঠিক একটা আলাদা একটা চ্যাপ্টার আছে, যে শুধুমাত্র উইকলি ক্লাসগুলো যুক্ত হবে। সেটা হচ্ছে প্রায় মেবি ক্লাস অধ্যায় 44 বা 45-এ যুক্ত হবে। হ্যাঁ, 45-এ খুব সম্ভবত, যে সাপ্তাহিক ক্লাসগুলো যুক্ত হবে। আর যদি দেখি আরো ভালো বা এটা আরো কার্যকর হয়েছে, তখন সেটা ওই টপিক ওয়াইজ যুক্ত হবে আর কি। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আচ্ছা, একজন বলেছেন ট্রান্সলেশন কি করা যায়? ট্রান্সলেশনের ক্লাস আছে, আপনি 30, 31 এবং 32 এই ক্লাসগুলো করলে আমার মনে হয় না ট্রান্সলেশন নিয়ে আপনাকে আর ভাবতে হবে।
এরপরে যদি ভাবতে হয় সেটা আপনার ওয়ার্ড জানতে হবে, এটা আমি দায়ী না। আর 30 এবং 31 32 অধ্যায় যদি আপনি ভালোভাবে দেখেন, এরপরে ট্রান্সলেশন নিয়ে আপনার সমস্যা হওয়ার কথা না। কিন্তু আপনি যদি ওয়ার্ড না জানেন, সেটা তো আর আমি পারবো না কিছু করতে। স্যার একটা কোশ্চেন ছিল, সরি স্যার, মানে বারবার কোশ্চেন করার জন্য। সমস্যা নেই, প্লিজ। স্যার ওই আমরা স্যার আসলে ভোকাবুলারি স্যার মুখস্থ করি আসলে, মানে আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য আসলে ভোকাবুলারিটা মুখস্থ করা লাগে, এই জন্য আমাদেরকে বলা হয় ওয়ার্ড স্মার্ট 1 2, অথবা ওই আপনার স্যার ব্যারন্সের 333 ওয়ার্ড গুলো মুখস্থ করার জন্য। এখন স্যার ওই অনেক সময় দেখা যায় এই ওয়ার্ড গুলো মুখস্থ করার পর আমরা ট্রান্সলেশন করতে গেলে স্যার হয় কি ওই ওই বেসিক ওয়ার্ড গুলো অনেক সময় মাথায় আসে না, আবার ওই ভারী ওয়ার্ড গুলো ইউজ করতে গেলে হয় কি স্যার মিলাইতে পারি না ট্রান্সলেশন বা যে কোনো একটা ফোকাসে। এই ক্ষেত্রে স্যার আসলে মানে জিনিসটা শিখেও আসলে অনেক সময় মানে ম- মনে থাকে না, বা কোথায় কিভাবে ইউজ করবো সেটা আসলে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা স্যার ভুল হয়ে যায়। এই ক্ষেত্রে আসলে কি করা যায় স্যার? আচ্ছা, আপনি একটা প্রশ্ন করেছেন, ওটার উত্তর দেই। অনেকে বলে ব্যারন, কি যেন বললেন, আপনি কি যেন বললেন? স্যার ওই যে ওয়ার্ড স্মার্ট 1 2 আর আচ্ছা, হচ্ছে আচ্ছা, হাই ফ্রিকোয়েন্সির জন্য তিনশো আচ্ছা। তেত্রিশ আমি আমি ওয়ার্ড। এই যাবতীয় কিছুই পড়ি নাই। এখন আমি কি মোটামুটি পারছি কিনা? না স্যার, আপনি তো স্যার, আপনি স্যার আচ্ছা, অবশ্যই আমি পারেন। একটা কথা বলি। সত্য কথা বলতে, এই পরামর্শগুলো যারা দেয়, টু বি অনেস্ট, সে নিজেও জীবনেও ওই ধরনের বই পড়ে নাই। আপনার মাথাকে খেয়ে দেওয়ার জন্য এই ধরনের পরামর্শ দেয়। আমরা বাঙালি, প্রথমত বুঝতে হবে আমরা মায়ের ভাষা ছোটবেলা থেকে শিখেছি বাংলা। আমি কিভাবে ব্যারনের বই পড়ে বা একটা ইংরেজি থেকে ইংরেজি ডিকশনারি পড়ে ইংরেজি শিখবো? ইটস কোয়াইট ইম্পসিবল। এগুলো যারা বলে আমি জানি না আসলে কি মনে করে এরা নিজেদেরকে। জি প্রশ্নই স্যার, ওঠে না। ও বলে আপনি আপনি ছোটবেলা থেকে ইংরেজি শিখেন নাই, মায়ের ভাষা বাংলা, এখন আপনাকে তো ইংরেজি শিখতে হবে। আগে আমি মনে করি যে আপনি বাংলাটাকে ভালোভাবে অনুধাবন করুন, বোঝার চেষ্টা করুন। এখন আপনি যদি মনে করেন যে না, আপনি ইংরেজি দিয়েই ইংরেজি শিখবেন, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব, আপনি হয় ইংল্যান্ডে গিয়ে থাকবেন, নতুবা আপনি গিয়ে থাকবেন ইউএসএ তে, যেখানে বাংলা ভাষাভাষী কোনো মানুষ নেই। তখন আপনি ইংরেজি থেকে ইংরেজি শিখতে পারবেন। বাট আপনি বাংলাদেশে থাইকা আশেপাশের সব মানুষজন আপনার দিকে তাকায় থাকে, একটা ইংরেজি শব্দ বললে সেই জায়গায় আপনি ইংরেজি থেকে ইংরেজি কেমনে শিখবেন? আর এই ধরনের পরামর্শ যারা দেয় যে আপনি কি করব, মানে ওই ভোকাবুলারি পড়ে ফেলতে হবে, ওই ভোকাবুলারি একটা লিস্ট আছে, তারপরে একটা ডিকশনারি আছে কি যেন অক্সফোর্ড ডিকশনারি পড়ে ফেলতে হবে, এগুলো বোগাস। এগুলো পড়ে আপনি কিছুই শিখতে পারবেন না। মূলত আপনি প্র্যাকটিক্যালি একটা ওয়ে থাকতে পারে যে সংবাদপত্র যখন পড়েন, ধরেন আজকে আমাদের বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আপনি এই ব্যাপারে ভালো জানেন। ওই ব্যাপারের উপর যদি একটা সংবাদপত্র পান, সেটা যদি পড়েন, আপনি রিয়ালাইজ করতে পারবেন। আর ওই শব্দটা আপনার খুব দ্রুত মনে থাকবে। এইটা হচ্ছে একটা শেখার ওয়ে থাকতে পারে। বাট আপনাকে যখন এই ধরনের পরামর্শ দেওয়া হয় যে অক্সফোর্ড বই পড়ে ফেলবেন, ডিকশনারি পড়ে ফেলবেন, এগুলো এক্কেবারে বোগাস। মানে এগুলোর কোনো যৌক্তিকতা নেই। কিচ্ছু থাকে না মাথায় এগুলা। কারণ জি স্যার, এপ্লাই করার আসলে বলে ওটাই। কিছুই থাকে না। জি স্যার, স্যার বলে কি আইবিএস, মানে আমাদেরকে যেটা বলছে আইবিএস পরীক্ষার জন্য বা যে কোনো আপনার চাকরি পরীক্ষার জন্য বলে কি ভোকাবুলারি মুখস্থ করবেন, ওই ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে আমাদেরকে স্যার, মানে ওয়ার্ড স্মার্ট 1 পুরোটাই মুখস্থ করতে বলা হয়। 333 ফ্রিকোয়েন্সি, এখন স্যার কয়টা মুখস্থ করে কয়টা এক বছর একটা আজকে করলাম স্যার, 4 দিন পর দেখা গেল যেগুলো করছি সবগুলো ভুলে গেছি স্যার। মুখস্থের প্রয়োজন আছে, কারণ মুখস্থ ছাড়া তো হবে না। তবে সেটা যদি হয় স্মার্ট ওয়েতে, যেমন ধরুন আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় দুই একটা লাইন লিখতে দিই, ঠিক না? দেখবেন দুই একটা, উম, আবার দুই একটা করে জি শব্দ স্যার। আবার লিখে দেই। জি স্যার। আচ্ছা, ফেসবুকে স্যার। হ্যাঁ, ফেসবুকে। আচ্ছা, আমাকে বলুন তো, আমি যদি দিনে 5টাও দেই বা 3টা দেই, এই 3টা দিয়ে জ্বালানি বাক্য তৈরি করলো, সত্যিকার অর্থেই তাদের এই 3টা মনে থাকবে। জি এছাড়া স্যার। জি স্যার। একজনে যদি আজকে 10টা শিখেছে, সেই 10টা শিখার পরে সে যদি একটাও বাক্য তৈরি না করে, একটাও কাজে লাগবে না। কারণ সে ওই 10টার ব্যবহারই করতে পারবে না, তার মাথায় আসবে না। আমার জি কথা স্যার। বুঝছেন? জি আজকে স্যার। জি ধরুন স্যার। আপনি লিখতে গিয়েছেন, আপনি লিখতে গেলেন, লিখতে যাওয়ার সময় আপনি কথা বলতে বলতে এক সময় আপনি বললেন যে আজকে বাংলাদেশে, বা আপনি বললেন যে ইরানে একটা দুর্ঘটনা ঘটেছে। এখন আপনি, বা অন্য যে কোনো জায়গায়, এখন আপনি বললেন যে সেখানে অনেকেই হতাহত হয়েছে, যার মধ্যে রয়েছে অমুক তমুক, এটা ওটা বললেন। এখন এই যে যার মধ্যে রয়েছে, এটার ইংরেজি কি?
আচ্ছা, এটার ইংরেজি লেখার সময় আপনাকে প্রিপোজিশন ইনক্লুডিং ব্যবহার করতে হবে, যে যার মধ্যে রয়েছে। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত না জানতেছেন যার মধ্যে রয়েছে বা যাদের মধ্যে রয়েছে এই ততক্ষণ পর্যন্ত আপনি তো এটা অ্যাপ্লাই করতে পারবেন না। আর এটার অ্যাপ্লাই অহরহ আপনি পত্রিকায় দেখতে পাবেন। এখন আপনাকে প্রিপোজিশন হিসেবে তো কেউ বলবে না যে এটার এটা অর্থ। বুঝতে পারছেন? তার মানে আমি যখন এটাকে লিখে দিচ্ছি সোশ্যাল মিডিয়ায়, কেউ যখন একটা বাক্য তৈরি করতেছে, ইনস্ট্যান্টলি তার যার মধ্যে রয়েছে এই অর্থটা দেওয়ার জন্য যে কোনো সময় এটা মনে হবে এবং পরবর্তীতে তিনি অ্যাপ্লাই করে বাক্য লিখতে পারবেন। এটা হচ্ছে জি স্যার, বুঝতে একটা পারছি। লার্নিং স্টেজ, লার্নিং ওয়ে। না, আমরা যেভাবে শিখি, দেখুন আমি কাউকেই কখনোই কারো লেখাপড়া নিয়ে বদনাম করি না। ওই যে এর মধ্যে আমি জাস্ট এতটুকু বলতে পারি, কেউ, ও হ্যাঁ, একজনে আমি দেখাচ্ছিলাম, শেখাচ্ছিল যে WAI কেমনে যেন কি শেখালো, যাই হোক আমার মাথার উপর দিয়ে চলে গিয়েছে। আমি ওটা আর কি অনেকটা একজনে একটু পোস্ট করেছিল যে অনেক শর্টকাট ওয়েতে প্রায় মিলিয়নের মতো ভিউ হয়েছিল। আমাকে একজনে বললো যে এইভাবে ভিডিও তৈরি করা যেতে পারে। ওরা, আমি বললাম আমার মিলিয়ন না, আমার যদি 10 মিলিয়নও ভিউ হয় এই জাতীয় ভিডিও আমি তৈরি করবো না, কারণ এগুলো ব্যক্তিত্বর প্রশ্ন আসে। আমি যদি আপনাকে বলি যে দিয়ে যদি একটা বাক্য শুরু হয় আপনি সেটা দিয়ে করে দিবেন, এটা কোনো কথা হইলো? সেন্স থাকতে হয় না একটা বাক্য তৈরিতে? এই প্রসঙ্গে স্যার একটা কথা বলি স্যার, মানে এই আমাদেরকে যখন স্যার পড়ানো হতো পার্টিসিপল ফ্রেজ, তখন স্যার আমাদেরকে বলা হতো যদি বাক্যের শুরুতে যখন একটা আইএনজি যুক্ত ফ্রেজ থাকবে, কমা থাকলে ওটা সবসময় অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। কিন্তু স্যার আমি যখন প্রিপোজিশন পড়তে গেলাম তখন দেখলাম যে বাক্যের শুরুতে আইএনজি যুক্ত এই সেন্টেন্সটা ক্রিয়েট হয়েছে, কিন্তু সেটা আবার প্রিপোজিশন অর্থে ইউজ হয়েছে। মানে এই এই যে কনফিউশন স্যার আমাদেরকে ছোট থেকে করানো হয়েছে স্যার, এই জিনিসগুলো স্যার এখনো মানে আমাদের মানে কাটে উঠতে অনেক সমস্যা হচ্ছে স্যার। তা আমার একজন স্টুডেন্ট যশোরে, ওর নাম যাই হোক, ওই একটা বাক্য লিখে দিয়েছে প্রেজেন্ট পার্টিসিপল শেষের দিকে যুক্ত করে। এখন আমার কাছে শিখলে তো প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার প্রায় 14 থেকে 15টা শিখেছে, হুম। অ্যাপ্লাই করে। তো অ্যাপ্লাই করে আর স্যাররা কেটে দেয়। তিনি আমাকে ফোন দিলেন যে স্যার, আপনি তো এগুলো অ্যাপ্লাই করলে স্যাররা কেটে দেয়। আমি বলি, কেটে দিবে না? তিনি তো জানেন না, তো কেটে দিবে না তো কি করবে? মানে জি স্যার, প্রেজেন্ট আমরাও পরীক্ষা পার্টিসিপলের ইমপ্লিমেন্টেশন এভাবেই করি। প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার এইটা যে না জানে ভালোভাবে, আমরা যেটা জানি যে হ্যাঁ ঠিক আছে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল, আইনযুক্ত ফর্ম অ্যাডজেক্টিভের মতো কাজ করে শেষ। বাট প্রেজেন্ট পার্টিসিপলের যে প্রায় 10টা থেকে 12টা ব্যবহার আছে, এবং ইংরেজি লেখালেখিতে এগুলোর সবচেয়ে বেশি ব্যবহারও আছে বটে, এটা আমরা কখনো কেউ উপলব্ধি করি না, বাট আমরা অহরহ দেখতে পাই। আচ্ছা, জি আজকে আমাদের স্যার। ক্লাসটি এখানে আমরা সমাপ্ত করব। আজকে আর কোনো প্রশ্ন বা কোশ্চেন নিব না আমরা স্যার লাস্ট পরবর্তীতে। কোয়েশ্চেন স্যার। আচ্ছা প্লিজ, কেউ আরো কোনো প্রশ্ন আছে? স্যার ভোকাবুলারি পড়ার এরকম টেকনিক আছে? মানে আপনার মতো করে? না, টেকনিক বলতে এরকম না। টেকনিক হচ্ছে আপনি যেটা পড়তেছেন সেটাকে অ্যাপ্লাই করে নিজে একটা বাক্য তৈরি করা, এটাই হচ্ছে টেকনিক। কেমন? এটার জি যে বড় স্যার। টেকনিক নাই। যেমন ধরেন আজকে আপনি একটা যে কোনো একটা ওয়ার্ড পেলেন, বা আপনি ধরেন আজকে সিদ্ধান্ত নিয়েছেন আপনি 500 ওয়ার্ড পড়বেন, 500 ভোকাবুলারি পড়বেন, তাহলে ওই 500 ভোকাবুলারি দিয়ে আপনি 500 বাক্যই তৈরি করুন যদি সম্ভব হয়। যদি মনে করেন না এত সময় তো নেই, তাহলে আপনি মুখে মুখেই বলুন অন্তত পক্ষে, একটু রিয়ালাইজ করুন। ঠিক আছে? তাহলে দেখবেন যে এটা আপনার আয়ত্তে আসতেছে। এছাড়া তো আয়ত্তে আসাটা খুবই ঝামেলাপূর্ণ, কারণ আপনি মুখস্থ করে কতক্ষণ রাখবেন? এটা তো 72 ঘন্টার বেশি টিকবে না। জি স্যার, পরে আর এপ্লাই করা যায় না, এগুলা মনেই অ্যাপ্লাই থাকে না। করা যায়, মনে থাকবে না তো। আর আরেকটা হচ্ছে আপনি লেখার সময় শিখা। কেমন? আপনি যখন লিখতে গিয়েছেন তখন শিখবেন, এটা হচ্ছে আরেকটা ওয়ে, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে লেখার স্যার সময় এই শিখা। ওয়েটা খুব ঠিক আছে? এটা করে থাকে কারা? এটা করে থাকে হচ্ছে ইউরোপীয় স্টুডেন্টরা। আমার তো অনেক স্টুডেন্ট যারা ইতিমধ্যে ইউরোপে পড়াশোনা করছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমার সাথে অহরহ যোগাযোগ করেন। ইভেন আমি তাদের অনেক বিভিন্ন ধরনের কাজও করে দিই। অনেকে আছে A to Z রিসার্চের কিচ্ছু বোঝে না, পরে সেগুলো করে দিতে হয়। আচ্ছা, এখন তাদের মূল শিক্ষাটাই হচ্ছে দেখে দেখে শেখা, আর আমাদের শিক্ষাটা হয়েছে মানে দেখলেই ইজ্জত শেষ, সমস্ত কিছু শেষ। মোটেও না, ওরা দেখে দেখে শিখায় সবকিছু। সব এমনকি সামনে বই এনে রেখে দেয়, এখন দেখে দেখে লেখো। ওই লেখার সময়, ওই দেখার সময় যে দেখে দেখে লেখলো,
তখনও কিন্তু তার মাথা কাজ করে, তিনি দেখে দেখে লেখছেন, অন্ততপক্ষে ওই ব্যাপারটার সাথে তিনি কিছুটা হলেও গিয়েছেন। মানে আমাদের এখানে দেখে লেখাটা পাপ। আচ্ছা, দেখে দেখে যে শিখা যায় এই ব্যাপারটা জরুরি বটে। কারণ আপনি একদিন দেখলেন, 2 দিন দেখলেন, পরে আপনি ওই ব্যাপারটাকে নিজে আবার এমনিতেই লিখতে পারবেন। এজন্য আমি অনেককে পরামর্শ দিই, আপনি কিছুই পারেন না, দেখে দেখে যে বাক্য দেখতে পাচ্ছেন ওই বাক্যগুলি লেখেন, 2বার 1বার 3বার লেখেন, পরবর্তীতে নিজে আপনি উপলব্ধি করতে পারবেন, আপনি পারবেন। আচ্ছা, আজ আর বাড়াবো না কথা, আমরা আরো অনেক সময় আছে, আমরা অন্য অন্য সময় জানতে পারবো। ধারাবাহিকভাবে থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা একটু ক্লাসে বেশি বেশি রেসপন্স, ক্লাসে না শুধু ওভারঅল সোশ্যাল মিডিয়া বা যেখানে যদি আপনাদের সময় সুযোগ হয় অ্যাক্টিভ থাকেন, সেখানেও একটু অ্যাক্টিভ থাকবেন। তারপরে গ্রুপে অ্যাক্টিভ থাকতে পারেন। আশা করছি আপনাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষার জায়গা যতটুকু সম্ভব আই উইল ট্রাই মাই বেস্ট টু ফিল আপ। আচ্ছা, আজ তাহলে এই পর্যন্তই।